এখন হলো গদি আমাদের টান দেওয়ার সুযোগ এসেছে। তারেক রহমান গদি ছাইড়া দেন। যদি গদি টিকাইতে হয় বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন করতে হবে। আমরা সরকারকে বলবো, সংসদে অনেক মিথ্যাচার করেছেন, জনগণের সামনে আপনাদের মুনাফিকি চরিত্র স্পষ্ট হয়ে পড়েছে। এখন হলো গদি আমাদের টান দেওয়ার সুযোগ এসেছে। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে। বাংলাদেশে জ্বালানি সংকটের সমস্যার সমাধান করতে হবে। বাংলাদেশে ভারতের বিরুদ্ধে, অগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলতে হবে, মোদি তুমি যেমন প্রধানমন্ত্রী, আমরা বাংলাদেশের তারেক রহমান প্রধানমন্ত্রী। বাংলাদেশের আজাদী নিয়ে কোনো ছিনিমিনি খেলা চলবে না। বিদ্যুৎ দিতে হবে, তাহলে তারেক রহমান যদি না দিতে পারে উনি ক্ষমতায় থাকতে পারবেন না। আমি ছোট্ট একটা স্মৃতি বলবো। 2013 সাল বেগম খালেদা জিয়া ঠিক এই জায়গায় বক্তব্য দেওয়ার জন্য এসেছিলেন। আমিও এইখানে এসেছিলাম, আপনাদের কাতারে ছিলাম। এখানে দেখি চেয়ার নিয়ে মারামারি শুরু করে দিয়েছিল তৎকালীন ছাত্রদল, যুবদল। ওই সময় বুঝেছিলাম এরা হাসিনাকে ফালাইতে পারবে না। তখন আমরা ইনশাআল্লাহ পুরো বাংলাদেশে গুছানোর কাজ আরম্ভ করি। 17 বছর লেগেছে। সকল দল মিলে ফ্যাসিবাদী সরকারকে বাংলাদেশ থেকে বিতরণ করেছে। এখন আমরা শুনতে পাচ্ছি বাংলাদেশে নাকি আপা টুপ করে ঢুকে পড়বে। আমরা বাইচে থাকতে আপা আসতে পারবো? বাংলাদেশে যারা তরুণ প্রজন্ম রয়েছে, আপনারা সবাই ঐক্যবদ্ধ হন, বাসায় বাসায় যান। যে জায়গায় গ্যাস নাই, যে জায়গায় বিদ্যুৎ নাই, এলাকাবাসীকে ঐক্যবদ্ধ করে রাস্তায় নেমে পড়ুন। সরকার বলছে ভারত থেকে ডিজেল নিয়ে আসবে, তেল নিয়ে আসবে, ভারত আবার ইরান থেকে নিয়ে আসে। আমরা সরকারকে বলবো, সংসদে অনেক মিথ্যাচার করেছেন, জনগণের সামনে আপনাদের মুনাফিকি চরিত্র স্পষ্ট হয়ে পড়েছে। এখন হলো গদি আমাদের টান দেওয়ার সুযোগ এসেছে। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে। তারেক রহমান গদি ছাইড়া দেন। যদি গদি টিকাইতে হয় বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশে জ্বালানি সংকটের সমস্যার সমাধান করতে হবে। বাংলাদেশে ভারতের বিরুদ্ধে, অগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলতে হবে, মোদি তুমি যেমন প্রধানমন্ত্রী, আমরা বাংলাদেশের তারেক রহমান প্রধানমন্ত্রী। বাংলাদেশের আজাদী নিয়ে কোনো ছিনিমিনি খেলা চলবে না। শেষ কথা বলবো, এখানে শহীদ ওসমান হাদির হাজার হাজার উত্তরসূরি দাঁড়িয়ে আছে। শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার হওয়া পর্যন্ত আমরা কি মাঠ ছাড়ব? শহীদ ওসমান হাদি ভাইয়ের উত্তরসূরিরা কি ঘুমিয়ে আছে? আজাদীর লড়াই চলবে। সে লড়াই ঐক্যবদ্ধ হন। অতি সত্বর আমাদের বাংলাদেশে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র ঘোষণা হবে। অলরেডি ঘোষণা হয়েছে। সিটি কর্পোরেশনের বিভিন্ন জায়গায় আপনারা কাউন্সিলর হওয়ার প্রস্তুতি নেন, এবং যারা মহিলা কাউন্সিলর হওয়ার প্রস্তুতি নিচ্ছেন আপনারা হলো সর্বসম্মতিক্রমে প্রস্তুতি নিয়ে ইনশাআল্লাহ ঢাকার 2টি মেয়র এনসিপির ঘরে থাকবে এবং কাউন্সিলর এনসিপির ঘরে থাকবে। সবাই সুন্দরভাবে এখান থেকে যাব। কেউ যদি প্রোগ্রামের আশেপাশে ডিস্টার্ব দেওয়ার চেষ্টা করে তাদেরকে পুলিশের হাতে তুলে দেব ইনশাআল্লাহ। রহিম, জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত জুলাই গণ অভ্যুত্থানের মহানায়ক
এক দফার ঘোষক বিরোধী দলীয় চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম এমপি উপস্থিত আছেন। জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম অগ্রসেনানী জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী মুখপাত্র জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া সহ জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগর দক্ষিণের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন থানা ওয়ার্ড থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম। হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যেই গণ অভ্যুত্থানের পরে আমরা একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে দেখলাম, সেই নির্বাচনের পরে আমরা আশা করেছিলাম দেশ সুষ্ঠুভাবে চলবে, দেশের নাগরিক তাদের যে সকল সুযোগ সুবিধা আছে সেগুলো তারা সঠিকভাবে ভোগ করবে। কিন্তু আমরা খুব অসহায়ের সাথে লক্ষ্য করলাম নির্বাচনের পর একটি দল তাদের পকেট ভর্তি করতে ব্যস্ত হয়ে গেল। একটু আগেই আমাদের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক জনাব আরিফুল ইসলাম আদিব বলে গেলেন কদমতলী থানার একটি বাজার থেকে মাসে কি পরিমাণ চাঁদা তোলা হয়। এটা শুধুমাত্র একটি বাজারের চিত্র নয়, এটি সমগ্র বাংলাদেশের সমগ্র রাস্তার চিত্র। প্রত্যেকটি রাস্তায়, প্রত্যেকটি মহল্লায়, প্রত্যেকটি দোকান থেকে, ভ্যান থেকে, প্রত্যেকটি ট্রাক থেকে, যানবাহন থেকে চাঁদা তোলা হচ্ছে। চাঁদা থেকে রেহাই পাচ্ছে না অটোরিকশা পর্যন্ত। সারাদিন তীব্র দাবদাহের পর যখন সাধারণ জনগণ একটু ঘরের ভেতরে ফ্যানের নিচে গিয়ে আরামের বাতাস খাবে, সেই সুযোগটি পর্যন্ত এই সরকার দিচ্ছে না। সারাদিন তীব্র লোডশেডিংয়ে এই গরমে পর্যুদস্ত পুরো জনপদ। প্রিয় ভাইয়েরা, 5ই আগস্টের পর ইন্টারিম সরকারের ক্ষমতা নেওয়ার পর এই বিএনপি বিভিন্ন জায়গায় অপপ্রচার শুরু করলো। তারা আসলে নাকি দেশ ঠিক হয়ে যাবে, তারা আসলে নাকি আইন শৃঙ্খলা রক্ষাকারী পরিস্থিতি ঠিক হয়ে যাবে, তারা আসলে দ্রব্যমূল্যের দাম নাকি নিয়ন্ত্রণে আসবে। কিন্তু আমরা দেখতে পেলাম নির্বাচনের ঠিক পর দ্রব্যমূল্যের দামের কি উগ্রগতি শুরু হয়েছে। কিভাবে মববাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড সহ হত্যা, খুন, রাহাজানি বেড়ে চলেছে। আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সবজান্তা শমশের তিনি মাত্র বিদায় নিয়েছেন তার মন্ত্রণালয় থেকে, কিন্তু বিগত 5 মাসে সারা বাংলাদেশে আইন শৃঙ্খলার যে অবনতি তিনি রেখে গেছেন তা থেকে কিভাবে উত্তরণ হবে আমার জানা নাই। প্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে সংস্কারের কথা বলেছিলাম সেই সংস্কারের জন্য জাতীয় ঐক্যমত্য কমিশনে যে সকল বিষয়ে বিএনপি একমত হয়েছিল তার মধ্যে একটি ছিল 70 অনুচ্ছেদ এবং রাষ্ট্রপতি নির্বাচন। কিন্তু নির্বাচিত হয়ে তারা সব কিছু ভুলে গেছে। তারা এখন রাষ্ট্রপতি নির্বাচনে 70 অনুচ্ছেদ কার্যকর করতে চায়। আমরা বলতে চাই, আপনারা জনগণের সাথে সংস্কারের নামে যে বাহানা শুরু করেছেন, যে উপহাস করছেন, তা জনগণ কিন্তু ভুলবে না, জনগণ মনে রাখবে। এবং অচিরেই আপনারা এই সংস্কার বাস্তবায়ন না করার জন্য সারা বাংলাদেশে এনসিপির নেতা কর্মীদের উপর যেভাবে আক্রমণ শুরু করেছেন, যেভাবে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে যাচ্ছেন, আপনার ছাত্রদল, যুবদলের সন্ত্রাসী বাহিনীদেরকে লেলিয়ে দিচ্ছেন। আমরা বলতে চাই এই অন্যায় অত্যাচার আমরা বেশি দিন চালু রাখতে দেব না। জনগণ যখন আবার রাজপথে নেমে আসবে, একদল পালিয়ে ইন্ডিয়া যেতে পেরেছে, আপনাদের সেই সৌভাগ্য হবে না। সেই পর্যন্ত এনসিপির সকল নেতাকর্মীকে রাজপথে জোরালো ভূমিকা রাখার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। এই সরকার তো 5 মাসের শিশু সরকার। তো এই সরকার তো এই বিপদ বা এই সংকট তৈরি করেনি, এটা ওই পুরানো সংকট এই সরকারকে টেনে নিতে হচ্ছে। তো এই যে আপনার মধ্যপ্রাচ্য যুদ্ধের মধ্যে আপনার সরকারি কর্মকর্তা যারা তারা জানেন
এই পরিস্থিতির মধ্যে যেভাবে দেশে ওইভাবে জ্বালানির এমন সংকট তৈরি হয়নি যে যার জন্য দেশ অচল, মিল ফ্যাক্টরি বন্ধ, মানুষ হাহাকার, ওই রকমের পরিস্থিতি তৈরি হয়নি। সরকার সেটা সুচারুরূপে ডিল করেছে। একইভাবে অনেক কিছু করতেছে, যেমন দেখেন স্বাস্থ্য, আমরা যেটা বলছি আমাদের প্রত্যেকের, এখানে আছেন যারা গ্রামের, আমি আপনাদের মতো গ্রামেরই ছেলে, 2007 পর্যন্ত গ্রামে পড়াশোনা করেছি, 8-এর পরে শহরে পা রেখেছি। তো ওই গ্রামের মানুষের দুঃখ দুর্দশা বুঝি। আমার বাড়ির ইউনিয়নের নাম চর বিশ্বাস, পুরো বোঝা যাচ্ছে একটা চর এলাকা। ওইখানে একজন মানুষ যদি উপজেলা হসপিটাল আসতে হয়, ওই লঞ্চঘাট পর্যন্ত আসতে তার লাগবে 1 ঘন্টা। অসুস্থ মানুষ আসবে টমটমে, একটা গর্ভবতী মহিলা কিংবা অসুস্থ বয়স্ক মানুষ আস্তে আস্তেই খারাপ। তারপরে 40-45 মিনিটের নদী পার হও, তারপরে আবার উপজেলা এই হসপিটাল আসতে আরো 1 ঘন্টা। তাহলে সব মিলিয়ে দেখা যায় ওই গ্রাম থেকে উপজেলা হসপিটালে আসতেই তার লেগে যাবে 2.5 থেকে 3 ঘন্টা। আইসা দেখবে উপজেলা হসপিটালে এক্স-রে মেশিন নাই, রক্ত পরীক্ষার যন্ত্র নাই, বেসিক পরীক্ষা করার যন্ত্রপাতি নাই উপজেলা হসপিটালগুলো। তো বর্তমান সরকার, আপনারা জানেন যে উপজেলা পর্যায়ের 50 শয্যা বিশিষ্ট হসপিটালকে 101 শয্যায় এক পরিপত্রে ঘোষণা করেছে এবং এটাকে ওয়েল ইকুইপড করা, যেন এখানে মানুষ চিকিৎসা পায়। পাশাপাশি জেলা পর্যায়ের হসপিটালগুলোতে ডায়াবেটিসের আপনার ডায়ালাইসিস, কিডনি রোগীদের ডায়ালাইসিস থেকে শুরু করে আরও ক্রিটিক্যাল রোগের ট্রিটমেন্ট জেলা পর্যায়ে নিশ্চিত করার জন্য জেলা হসপিটালগুলোর সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। বিভাগীয় পর্যায়ে আমি ইন্টারিম গভর্নমেন্টের সময় সাইদুর রহমান পিজির ভাইস চ্যান্সেলর ছিলেন, পরে প্রধান উপদেষ্টার বিশেষ স্বাস্থ্য সহকারী ছিলেন। তিনি তখন স্বাস্থ্য সহকারী হন নাই। তাকে আমি বলেছিলাম, আপনি একসময় বামপন্থী রাজনীতি করেছেন, একাডেমিশিয়ান, আপনাদেরকে নিশ্চয়ই স্যার ডাকবেন ইন্টারিম গভর্নমেন্ট। আপনি তাকে পরামর্শ দেন বাংলাদেশের 8টা বিভাগে আপনার 8টা হসপিটাল করার জন্য। 8টা বিভাগের 8টা হসপিটালে যদি 5,000 কোটি টাকা করেও খরচ করে, 5 40,000 কোটি টাকা যাবে। রাষ্ট্রের কাছে এইটা খুব বড় কিছু না, কারণ সালমান এফ রহমান একেই তো 54,000 কোটি টাকা লুটপাট করেছে। তাহলে এক সালমান এফ রহমান যদি 54,000 কোটি টাকা লুট করতে পারে, আর আমি যদি 18 কোটি মানুষের চিকিৎসার জন্য 8টা বিভাগে আমি 40,000 কোটি টাকা ব্যয় করি, তাও তো সালমান এফ রহমানের চেয়ে 14 কোটি টাকা কম। ওনাকে বলেছিলাম যে এখন বর্তমান সরকার সেই দিকে যাচ্ছে। 8টা বিভাগে তারা 8টা স্বয়ংসম্পূর্ণ আধুনিক সব ধরনের ফেসিলিটিস সম্পন্ন হসপিটাল তারা এনশিওর করতে যাচ্ছে। আমি মনে করি আসলে এই 5 মাসে যারা সরকারের সমালোচনা করছেন, তারা হিংসা থেকে, তারা বিদ্বেষ থেকে, তারা অবিবেচনা থেকে। কারণ 5 মাসের সরকারকে আপনি কি সমালোচনা করবেন? 5-5.5 মাসের সরকারকে আপনি সচিবালয় ঘেরাও করতে যাচ্ছেন। এগুলো আমি কোনোভাবেই কোনো মানুষ সমর্থন করবে আমার মনে হয় না। ধরেন আমরা যদি চাই যে আমাদের এমপি মন্ত্রীরাও দুর্নীতিমুক্ত থাকবে, তাহলে দেখেন আজকে এমপিদের, বর্তমান সরকার এমপিদের আপনার করমুক্ত গাড়ি আমদানি বন্ধ করেছে, প্লট সুবিধা বন্ধ করেছে, ভালো, এটা বন্ধ করেছে। কিন্তু কিছু ক্ষেত্রে আবার এর একটা যৌক্তিকতা হচ্ছে এরকম যে ধরেন একজন এমপি, এই যে আমরা দেখি মাঝে মাঝে সাধারণ মানুষ এমপি হয়ে যায় জনগণের ভালোবাসায়, জনসমর্থনে। কেউ যদি মানুষের মন জয় করতে পারে, এখনকার যে নির্বাচনের সিস্টেম, আগের মতো তো সিস্টেম নাই যে রাতে আপনার ডিসিরা ভোট করে দেবে, ইউনোরা ভোট করে দেবে, কিংবা আপনি কেন্দ্র দখল করে ভোট পিটিয়ে আপনি নেতা হয়ে যাবেন। এখন তো সেই সিস্টেম নাই, একটা ফেয়ার ইলেকশন হচ্ছে। তো যাদের জনসম্পৃক্ততা আছে, জনগণের কাছাকাছি যারা থাকে, তারা ভোটে দাঁড়ালে অনেকে হয়ে যাচ্ছে। এইবার কয়েকজন আমার মতো তরুণ আমাদের কয়েকজন এমপি হয়েছে। এখন আমার ওই রুট লেভেলের কনস্টিটিউয়েন্সিতে যাওয়ার জন্য আমার একটা ভালো বাহন দরকার, কারণ রাস্তাঘাটের যে অবস্থা। তো সেই ক্ষেত্রে ভালো একটা গাড়ি যদি বাজার কিনতে যাই, সেই সক্ষমতা তো আমার নাই। তাহলে এখন আমার তো লাইফও ঝুঁকিতে। আমি যদি একটা ছোট গাড়ি নিয়ে যাই, ওই যে ট্রাকের ড্রাইভাররা বা বাসের ড্রাইভাররা যেটা বলে প্লাস্টিক, বায়ে প্লাস্টিক, ডানে প্লাস্টিক, তো কোনোভাবে বাইরে দিলে তো আমি নিজে শেষ, এমপি শেষ। তো এটা আমার কথা বললাম এই কারণে, আমি তো মন্ত্রী হিসেবে যাই হোক তারপরে একটা গাড়ি পাচ্ছি, কিন্তু আমি বলছি এটা এমপিদেরকেও তাহলে সরকারের 5 বছরে একটা গাড়ি প্রোভাইড করতে হবে। যতদিন সে এমপি থাকবে ততদিন সেই গাড়ি ব্যবহার করবে। সরকারি আপনার সচিবদের মতো, অন্যান্য অফিসারদের মতো, এমপি নাই সে গাড়ি জমা দিয়ে যাবে পরিবহন পুলে, কিন্তু একটা গাড়ি থাকা দরকার। একই সাথে এমপি মন্ত্রীদের জন্য এখন এমপির যদি আপনার বেতন তো বেসিক 55,000 টাকা বোধ হয়,
এবং সর্বসাকুল্যে 1,70,000 মতো সামথিং পায়। মন্ত্রীর 1,05,000 টাকা, প্রতিমন্ত্রী 92,000 টাকা। প্রকৃত অর্থে এখন ধরেন মানুষের ডিমান্ড কি, যে সে তো মন্ত্রী বা প্রতিমন্ত্রী, এলাকায় গেলে অমুকের এই চিকিৎসার জন্য সহায়তা প্রয়োজন, অমুকের বিয়েতে আপনার মেয়ে বিয়ে দেবে, সেখানে একটু সহযোগিতা প্রয়োজন, যুব সমাজ তরুণ সমাজ আসে, তারা একটা খেলা ছাড়ছে, তাদের একটা পুরস্কার মোটরসাইকেল এমপি সাহেব দেন। এখন এই যে চাপ, এটি এমপি সাহেব কোথা থেকে দেবে? এইটা দেওয়ার জন্য যাদের টাকা পয়সা আছে, জমিদার ছাড়া বাকিদের পক্ষে সম্ভব না। এইটা দিতে হইলে তাহলে 9-6 এইখানের তো ওইখানে, এইখানের তো ওইখানে করা লাগবে। সেই কারণে আমরা মনে করি যে ওই আমি বলছি মালয়েশিয়া এবং এই সিঙ্গাপুরের উদাহরণ দিয়ে, তাহলে এখানেও এমপি মন্ত্রীদের আমি মনে করি এটা আমার জন্য না। আমি এখন এমপি প্রতিমন্ত্রী আছি, পরের টার্মে তো নাও থাকতে পারি। মন্ত্রীদের জন্য ন্যূনতম 10 লাখ টাকা তাদের বেতন হওয়া উচিত, এমপিদের 5 লাখ টাকা বেতন হওয়া উচিত। এই বাংলাদেশের রক্তের দাগ এখনো শুকায় নাই রাজপথ থেকে। এখনো এই আহত পঙ্গুত্ব বরণকারী আমাদের এই যুবক তরুণ ছাত্ররা তাদের ক্ষত বয়ে বেড়াচ্ছে। বাবা মা এখনো কোনো অনুষ্ঠানে আসলে কেউ কান্না করে অজ্ঞান হয়ে যায়, কেউ কান্না করতে করতে বক্তব্য দিতে পারে না। আর সেই সময় আমরা দেখি যে সেই ফ্যাসিস্ট এবং সেই মাফিয়া গোষ্ঠী যারা এই বাংলাদেশকে নরকে পরিণত করে এই জাহান্নাম আমাদেরকে দেখিয়েছিল, তারা বলে যে তারা রাজনীতিতে ফিরবে, দেশে আসবে। আমি একটা রাজনৈতিক শুধু মানে নেতা হিসেবে নয়, এই দেশের নাগরিক হিসেবে বলি, আমরা যে সরকারে আছি এই সরকার পারফর্ম ভালো না করলে সামনে অন্য সরকার আসবে, কিন্তু এই আওয়ামী মাফিয়া গোষ্ঠীর প্রশ্নে আমাদেরকে এক এবং অভিন্ন থাকতে হবে, আমাদেরকে আপোষহীন থাকতে হবে। সেক্ষেত্রে আমি বিশেষ করে সরকারি আপনাদের এই প্রোগ্রামে আসার আরেকটা কারণ আছে আমি যেটা মনে করি যে এই সরকার আমাদের দুষ্ট প্রতিবেশী রাষ্ট্র বিদেশি অপশক্তির ইন্ধনে সহায়তায় চেষ্টা করবে সিভিল কু মিলিটারি কু করার জন্য। আপনারা দেখেছেন যে ওই 96-এ জনতার মঞ্চ গঠনের মধ্যে দিয়ে সে সময় সচিবালয়কে অচল করে দেওয়া হয়েছিল। কাজেই আপনাদেরকেও বিভিন্নভাবে মিসগাইড করার জন্য, বিভিন্ন মিশন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য অনেকেই আসতে পারে, সেই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। আজকে আমি যেটা বলেছি যে আমরা গভর্নমেন্টের সাথে এখন আছি, এই গভর্নমেন্ট ফাংশন না করলে ইলেকশনের মধ্যে দিয়ে আরেকটা গভর্নমেন্ট আসবে, কিন্তু যেই পতিত স্বৈরাচারী শক্তি যারা এইভাবে মানুষকে হত্যা করে, বাংলাদেশ থেকে 28 লক্ষ কোটি টাকা এই যে লুটপাট করে দেশের বাইরে পাচার করে পাঠিয়ে দিয়েছে, বাংলাদেশের সমস্ত ব্যাংকগুলোকে আপনারা জানেন যে ব্যাংক এখন অনেক ব্যাংকের প্রতি মানুষ আস্থা পায় না, টাকা রাখতে চায় না, ইভেন ভালো ব্যাংকের প্রতি এখন মানুষের সন্দেহ জন্মাচ্ছে। কারণ এই চিত্রটা তারা বিশেষ করে ব্যাংকিং খাতের এই ভঙ্গুরতা, এই লুটপাট, মানুষ তার টাকা জমিয়েছে, এখন সে চিকিৎসা করাতে যাবে, টাকা পায় না, তার শেষ বয়সে সে একটু ভালো থাকবে, টাকা উঠাতে পারছে না এই দুর্বল ব্যাংকগুলোতে। এই অবস্থায় দেশকে নিয়ে গেছে। এই মাফিয়া গোষ্ঠী যদি আবার কোনোভাবে ফিরে আসতে পারে, এই বাংলাদেশকে কি বানাবে আপনারা একটা চিন্তা করতে পারেন। যেই মানুষ ক্ষমতায় থাকার জন্য এইভাবে আপনার এক মাসে এই 50,000 মানুষকে পঙ্গু করতে পারে, 1,500 মানুষকে হত্যা করতে পারে, এবং সবচেয়ে নির্মম এবং আমাদের সামনে উজ্জ্বলমান জলজল করছে সত্যটা হচ্ছে এই রকমের একটা নিকৃষ্ট গণহত্যাকারী খুনিকে আশ্রয় দিয়েছে আমাদের বন্ধু দাবি করা আমাদের প্রতিবেশী দেশ। শুধু আশ্রয় দেয়নি, তারা আশ্রয় দিয়েছে ওকে, ওইখানে সে নিরিবিলে থাকুক, সে বেঁচে আছে, বেঁচে থাকুক, কিন্তু তাকে দিয়ে উস্কানি দেওয়াচ্ছে, সংবাদ সম্মেলন আয়োজন করায়, ভিডিও কলে অডিও কলে কথা বলার সুযোগ করে দেয়, এবং এইটিতে একটা নিউজ করে তার এই মাফিয়া চক্রকে একটু চাঙ্গা করার চেষ্টা করতেছে যে আপা আসবে, বাংলাদেশে আবার তারা ক্ষমতা আসবে। এইখানে যেন আমরা